পাকিস্তান তো কথায় কথায় হুমকি দেয় যে তারা পারমাণবিক হামলা করবে, ভারতেরও সেটি আছে। তো পারমাণবিক হামলা হলে তো আমরা কেউই অক্ষত থাকবো না। পারমাণবিক বোমা তো আর সীমানা বোঝে না। পারমাণবিক হামলা পাকিস্তানও করবে না, ভারতও করবে না। পাকিস্তান ওইটা বলছে, এটা কথার কথা বলে সবাই এটা, কিন্তু ধরেন বাংলাদেশে তো এমনও বলে যে জামাত কোনোদিন বাংলাদেশে ক্ষমতায় আসবে না। হ্যাঁ, তো তারা তো যেমন করেই হোক ক্ষমতায় তো আছে, তাই না? তো পাকিস্তান পারমাণবিক হামলা করবে না আমরা বলছি, হ্যাঁ, একটা কেমন আন্ধা বিশ্বাস থেকে, যে কারণ এতে করে যে পক্ষই হামলা করুক না কেন এর ক্ষয়ক্ষতি তাদের উপরও পড়বে, বিশ্বের চাপ বাড়বে, আমরা বুঝি সেটা। তারপরে হামলা যদি করে বসে আপনি কি করবেন? না, হামলা করে বসলে যেটা হবে যে সে একটা করলে তার উপরে দুটা হামলা হবে। তো আমরা আলটিমেটলি তো সাধারণ মানুষ মরবে, রাইট? হ্যাঁ, সাধারণ মানুষ মরবে। যুদ্ধ মানেই সাধারণ মানুষের, পাকিস্তানি মরুক আর ভারতীয় মরুক আর বাংলাদেশি মরুক, আমরাই তো মানুষই তো মরবে ডেফিনেটলি। আমি সেই জন্যই বলছি যে আপনি যখন কাচের ঘরের মধ্যে থাকবেন তখন আপনি অন্যকে ঢিল ছুটতে পারবেন না। তো আর পারমাণবিক দূত ডক্টর ইউনূস এরকম তিনি মানে 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 আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলবো, যে মানুষের ক্ষমতার লোভ এতটাই থাকে। সবাই তো বরং ওনাকে বলে যে উনি, ওনার বয়স এখন পরন্ত, ওনার তো আর চাওয়া পাওয়ার কিছু নেই, উনি দেশের জন্য কিছু করে যেতে চান। হ্যাঁ, সবাই তো দেখি এই কথাই বলে। তাহলে মানে কি ওনার কি প্রাপ্তি আছে, উনি কি চান? উনি বরং যেই সম্মান পেয়েছেন সেটি হারাতে কেউ কোনো বুদ্ধিমান মানুষে চায়? উনি কি অ্যাচিভ করবেন? ডক্টর জনাব মঞ্জুরুল হক। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নের এক বিখ্যাত নেতা ছিলেন, লেনিনদের আমলেরও সেই সময় সমসাময়িক এক নেতা প্লেখানভ। উনি একটি মূল্যবান কথা বলেছিলেন। সেই কথাটি হচ্ছে যে মানুষের চাহিদার তো শেষ নেই। মানুষ সবাই মনে করে যে মানুষের বড় চাহিদা হচ্ছে সম্পদের, অর্থের। প্রত্যেকটা মানুষই বিশাল অর্থবান হতে চায়, সম্পদশালী হতে চায়। প্লেখানভ বলেছিলেন উল্টো কথা, মানুষ ক্ষমতার লোভ, মানুষ প্রচন্ড রকম ভাবে ক্ষমতা হাতে পেতে চায়। তো ক্ষমতা এমন একটা জিনিস, সেটা আপনি 85 বছর বয়স না 95 বছর বয়সে পাচ্ছেন, না ওই ভুটানের রাজার মতন 20 বছরে পেয়ে গেলেন, ডাজ নট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে ক্ষমতা। আর ক্ষমতার স্বাদ একবার পেয়ে গেলে সহজে কেউ ছাড়তে চায় না, যে কোনো প্রকারে হোক সেই ক্ষমতাটি আঁকড়ে ধরে রাখতে চান। ডক্টর ইউনূসের বয়স হয়ে গেছে, উনি এখন অবসরে যেতে পারেন, সেটা তো উনি আমাদের থেকে ভালো জানেন, কিন্তু উনি তো চাননি। ওনাকে যখন 1/11 পরে ওনাকে যখন প্রস্তাব করা হয়েছিল, তখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য উনি শর্ত রেখেছিলেন যে 3 মাসের জন্য আমি হব না। তখন তাকে হ্যাঁ, মনে আছে তো আপনাদের? তখন তো সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে আপনি রেডি হয়ে কাপড় চোপড় পরে রেডি হয়ে চলে আসুন আমাদের সাথে। উনি আসতে চাননি। উনি বলেছেন যে না, 3 মাসের জন্য আমি হব না, আমাকে হতে হলে দীর্ঘমেয়াদে দিতে হবে। সেজন্য উনি সে সময় হননি। এইবার উনি দীর্ঘমেয়াদের জন্য হয়েছেন, এবং উনি প্রথম দিনই বলেছিলেন আমাকে 6 বছর সময় দিতে হবে। 6 বছরের ভেতর তো মাত্র 9 মাস গেছে। সুতরাং উনি ক্ষমতা ছাড়তে চাইবেন না, এটা হলো রিয়েলিটি। এবং নিজেই আবার প্রোপাগান্ডা শুরু করেছেন যে মানুষ চায় তাকে ক্ষমতায় দেখতে। হ্যাঁ, সারা দেশের মানুষ তাকে চায় ক্ষমতায় দেখতে। কি করবেন? মানুষ এতটা নির্লজ্জ হয়, মানে সরি, একজন প্রধান উপদেষ্টা এবং ডক্টর ইউনূস যিনি শান্তিতে নোবেল বিজয়ী, তাকে নিয়ে বলতে হচ্ছে, আমি দুঃখিত। আমরা এটা বলতে চাই না, ওই জন্য আমি প্লেখানভের উদ্ধৃতিটা দিলাম যে মানুষের আসলে ওই ক্ষমতার উপরেই মানুষের সীমাহীন লোভ থাকে। ক্ষমতা সেটা পারিবারিক হোক, বংশীয় হোক, রাষ্ট্রীয় হোক বা বিশ্বের হোক। ধরুন আমি প্রেসিডেন্ট হয়ে গেছি কোন একটা দেশের, আমার আর কোনো ক্ষমতা, আমার দেশের সর্বোচ্চ পদ, আমার আর কি চাওয়ার থাকতে পারে? না, তখনও থাকতে পারে। তখন আমার মনে হতে পারে আমি জাতিসংঘের মহাসচিব হব, সারা বিশ্বের নেতা থাকতে পারে তখন। ধরুন তুরস্কের যে এরদোগান, তিনি একটা দেশের প্রেসিডেন্ট, ওনার কি ক্ষমতার লোভ থাকতে পারে? ওনার এখন একমাত্র ক্ষমতার লোভ, আমি মুসলিম বিশ্বের খলিফা হব, আমার কথায় মুসলিম বিশ্বের আইন তৈরি হবে,
আমার কথায় সুন্নি মুসলমানদের একটা আইডেন্টিটি হবে, ওনার এই খায়েশ, লোভ। এইসব মানুষের সীমাহীন লোভ, লোভ লোভ তো সীমাহীন, মানুষের লোভের কোনো সীমা নেই। ক্ষমতা এরা এমন একটা জিনিস যেটা কেউ একবার ধরলে আর সহজে ছাড়তে চায় না, ক্ষমতার লোভে অন্ধ। অন্ধ। এখন আরেকজন একটু প্রশ্ন করেছেন যে পুরো বাংলাদেশ নয়, চট্টগ্রামের অংশটা ফেনী থেকে হারাতে পারে। এটা খুব ভালনারেবল, চট্টগ্রাম অংশটা আসলে খুব ভালনারেবল। আমরা চট্টগ্রামের মানুষের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার সম্পর্কে খুব বেশি জানি না আসলে। আমাদেরই তারা ভাই, চাকমা, বম, মরং, মং, যারা যত উপজাতি আছে, যেমন ধরুন ত্রিপুরার রাজা পদাধিকার বলে তিনি রাজা, একটা ইয়াং মানুষ। উনি গত মাসে এই যখন এই 7 সিস্টার নিয়ে ডক্টর ইউনূস কথা বললেন চীনে গিয়ে, উনি তখন একটা ঘোষণায় বলেছিলেন যে আমাকে অনুমতি দেওয়া হোক, আমি গ্রেটার ত্রিপুরা গড়ে তুলব। বাংলাদেশে যারা আমাদের জাতির রক্ত আছে, আমাদের জাতিগোষ্ঠী আছে, তারা এখনো ভারতের সঙ্গে যোগ দিতে প্রস্তুত। তার মানে কি? তার মানে জায়গাটা পাকিস্তান আমল থেকেই জায়গাটা কিন্তু ভালনারেবল। এবং পাকিস্তান যখন তৈরি হয় 47 সালে, সেই সময় প্রায় 7 দিন চট্টগ্রামে কিন্তু পাকিস্তানের পতাকা উঠতো না, ইন্ডিয়ান পতাকা উঠতো। পার্বত্য চট্টগ্রামের লোকজন তারা ইন্ডিয়ার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তাব করেছিল এবং তারা বাংলাদেশ, পূর্ব পাকিস্তানের সঙ্গে আসতে চায়।